বন্ধুরা, তোমরা সবাই আশা করি খুব ভালো আছো। আমি প্রভা আছি তোমাদের সাথে। আমরা পড়ছি ইংলিশ গ্রামার। ইংলিশ গ্রামারের টেন্স নিয়ে আমরা এর আগে আলোচনা করেছি। প্রেজেন্ট এবং পাস্ট টেন্স সম্পর্কে বিস্তারিত শিখেছি, কিভাবে গঠন করতে হয়, কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় কোন টেন্সকে। আজকের ক্লাসটাতে আমরা জানবো খুবই ইম্পর্টেন্ট একটা টেন্স, ফিউচার টেন্স নিয়ে, এবং এই ক্লাসটার মাধ্যমে টেন্স নিয়ে আমাদের পুরো আলোচনাটা আমরা র্যাপ আপ করতে পারবো। চলো তাহলে আমরা শিখি বিভিন্ন ধরনের টেন্স, তাদের গঠন এবং তাদের ব্যবহার সম্পর্কে। সো প্রথমে আমরা জানবো ফিউচার ইনডিফিনিট টেন্স নিয়ে। ভার্বের কোনো কাজ ভবিষ্যতে সংঘটিত হবে এমনটা বোঝালে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহার করি। অর্থাৎ আমরা কোনো কিছু করব, বলবো, যাব এরকম যখন বোঝাই তখনই ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। এবং বাংলায় চেনার উপায়টাও কি, এই যে করব, বলবো, যাব বললাম, এরকম বাংলা ক্রিয়া শেষে অর্থাৎ বাংলায় ভার্বের শেষে বে, ব, বি, বেন এরকম শব্দগুলোর অংশ যোগ থাকে, বা অক্ষর বলতে পারো, অক্ষরগুলো যোগ থাকে। তাহলে বাংলাতে আমরা চিনতে পারবো যে এই অক্ষরগুলো শেষে থাকলে এগুলোই বাংলায় ভবিষ্যৎকালকে নির্দেশ করে। এখন চলো আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা একটু দেখি। এখানে একটু খেয়াল করে দেখো, প্রথমে আমরা সাবজেক্টকে বসাবো, তারপর আমরা শ্যাল বা উইল বসাবো। শ্যাল বা উইলটা সাবজেক্ট অনুসারে বসবে। এরপর আমরা মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্মকে বসাবো বা বেস ফর্মকে বসাবো। তারপর আমরা বাকি যে অংশটুকু আছে সেন্টেন্সে সেটা বসাতে পারবো। এবং একটা জিনিস খেয়াল করবে, ফার্স্ট পারসনের পরে সাধারণত আমরা শ্যাল বসাই এবং বাকি সব পারসনের ক্ষেত্রে আমরা উইল বসাই। অর্থাৎ ফার্স্ট পারসনের সাথে হয় শ্যাল, সব বাকি পারসনের সাথে হয় উইল। এবং আরেকটা জিনিস একটু তোমাদেরকে বলে দিই, এখনকার যে ইংলিশ সেখানে স্পোকেনের ক্ষেত্রে বা রিটেনের ক্ষেত্রে আমরা ফার্স্ট পারসন বা আই উইল সাথেও উইল ব্যবহার করি। শ্যালটা আমরা দৃঢ় সংকল্প বোঝাতে বা পরিকল্পনা বোঝাতে শ্যাল ব্যবহার করি, অন্য সব অর্থে ভবিষ্যতে আমরা উইলটাই ব্যবহার করে থাকি। তাহলে শ্যালের ব্যবহার এখন আসলে অনেকটা কমে গেছে। এখন চলো আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সের ব্যবহারগুলো দেখি। সো প্রথম ব্যবহারটা কি, টু এক্সপ্রেস ফিউচার হ্যাবিচুয়াল অ্যাকশনস দ্যাট উইল হ্যাপেন ইন দ্য ফিউচার, অর্থাৎ ভবিষ্যতে ঘটবে এরকম অভ্যাসগত কাজগুলো আমরা বোঝাচ্ছি। যেমন স্প্রিং উইল কাম অ্যাগেন, বসন্ত তো প্রতি বছরই আসে, তার মানে আবার আসবে, এটা আমরা বোঝাচ্ছি কি ফিউচার ইনডিফিনিট টেন্স দিয়ে। তারপর বার্ডস উইল বিল্ড নেস্টস, অর্থাৎ পাখিরা বাসা তৈরি করবে, এটাও পাখিদের একটা অভ্যাসগত কাজ, তাই তারা বাসা তৈরি করবেই, এটাও আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স দিয়ে বোঝাচ্ছি। তারপর আমরা একটু খেয়াল করে দেখি অক্সিলারি ভার্বস, ভার্বস অফ দ্য সেন্স অফ ইমোশন, থিঙ্কিং, পজেসিং, যেগুলো সাধারণত কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয় না, সেগুলি প্রকাশ করতে আমরা ফিউচার টেন্স ব্যবহার করি, ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহার করি। যেমন হি উইল বি হিয়ার অ্যাট 6, এখানে আছে কি বি ভার্ব, এবং এই বি ভার্বটা আমরা কন্টিনিউয়াস ফর্মে খুব বেশি ব্যবহার করি না, তাহলে এখানে আমরা হি উইল বি হিয়ার অ্যাট 6 দিয়ে ফিউচার ইনডিফিনিট টেন্সে প্রকাশ করছি সেন্টেন্সটাকে। আবার যদি দেখো হি উইল সি ইনটু দ্য ম্যাটার, সে এই ব্যাপারটাতে খেয়াল করবে, এখানে সি ভার্বটা আছে, সি ভার্বটা হচ্ছে ভার্ব অফ দ্য সেন্স বা ভার্ব অফ থিঙ্কিং, অর্থাৎ এখানেও আমরা কি করছি কন্টিনিউয়াস করতে পারি না বলে এখানে ফিউচার ইনডিফিনিট টেন্সে প্রকাশ করছি। এরপর যদি খেয়াল করো ভবিষ্যতের পরিকল্পনার আনুষ্ঠানিক ঘোষণা এবং আবহাওয়ার পূর্বাভাস, খবরের কাগজ এবং সংবাদ প্রচারের মাধ্যমে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহার করে থাকি। যেমন দ্য প্রেসিডেন্ট উইল ওপেন দ্য ব্যাংক টুমরো, প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি আগামীকাল ব্যাংকটা খুলে দিবেন। দ্য ফগ উইল হোল্ড টুমরো, কালকেও সারাদিন কুয়াশা থাকবে। তাহলে দেখো এই ভবিষ্যতের পরিকল্পনা আনুষ্ঠানিক ঘোষণা হচ্ছে, আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হচ্ছে, এগুলোর ক্ষেত্রে আমরা কি ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহার করে থাকি। আবার যখন কনভারসেশন চলবে বা কোনো একটা কথোপকথনের মধ্যে আমরা বলবো, সেক্ষেত্রে আমরা বি গোয়িং টু ফর্মটা ব্যবহার করি। যেমন দ্য প্রেসিডেন্ট ইজ গোয়িং টু ওপেন দ্য ব্যাংক টুমরো, দ্য ফগ ইজ গোয়িং টু হোল্ড টুমরো। তাহলে এই দুটো ক্ষেত্রে আমরা যদিও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্রকাশ করছি, এটা আসলে ফিউচারের অর্থটা প্রকাশ করে। সো কনভারসেশনের ক্ষেত্রে আমরা বি গোয়িং টু ব্যবহার করব, আর বাকি সব ক্ষেত্রে কি করব, আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। এখন আমরা আরো কিছু ব্যবহার দেখি ফিউচার ইনডিফিনিট টেন্সের। কোনো কিছু যদি নিয়মিত বা অভ্যাসগত নয়, বরং মাঝে মাঝে ঘটে থাকে, এরকম যদি আমরা বোঝাতে চাই, তখন আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে পারি। যেমন অ্যাট টাইমস ইউ উইল রিড ফর আওয়ার্স, অর্থাৎ মাঝে মাঝে সে ঘন্টার পর ঘন্টা পড়বে। তাহলে দেখো তার মানে কি বোঝায় যে সে আসলে সারাক্ষণ পড়ে না, মাঝে মাঝে সে যখন পড়ে তখন সে ঘন্টার পর ঘন্টা পড়বে। তাহলে মাঝে মাঝে ঘটে থাকে, এরকম বোঝাতে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহার করি। আবার কি থাকে যে কন্ডিশনাল সেন্টেন্সে সাবঅর্ডিনেট ক্লজে যদি আমরা ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করি, তাহলে প্রিন্সিপাল ক্লজ ফিউচার ইনডিফিনিট টেন্সের হবে। যেমন if he comes, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, if প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে আমাদের
প্রিন্সিপাল ক্লজটা কি হবে? ফিউচার ইনডিফিনিট, আই শ্যাল গো। তাহলে ইফ হি কামস আই শ্যাল গো। খুব সহজ না? কিন্তু কখনো কখনো যদি সাবঅর্ডিনেট ক্লজটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হয়ও, তারপরও প্রিন্সিপাল ক্লজটাও দেখা যায় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হয়। এটা একটা এক্সেপশন। এটা কি? ইফ ইউ হিট আইস ইট টার্নস ইনটু ওয়াটার। তাহলে এটা আমরা বলছি, বাট এটা আমরা যদি ইট উইল টার্ন ইনটু ওয়াটার বলি সেক্ষেত্রেও কারেক্ট হবে। সো বেসিক্যালি আমরা এই রুলটা মনে রাখবো যে যদি আমাদের ইফের সাথে প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে তারপর আমরা ফিউচার ইনডিফিনিট যোগ করতে পারি। সো এটা ছিল আমাদের ফিউচার ইনডিফিনিটের ব্যবহার। এখন চলো আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে একটু জেনে নিই। ভবিষ্যৎকালে কোনো কাজ সংঘটিত হয়ে কিছু সময় ধরে চলতে থাকবে এমনটা বোঝালে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। বাংলায় আমরা কিভাবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স চিনি? বাংলা ক্রিয়ার শেষে তে থাকবে, তে থাকবেন, তে থাকবো এরকম থাকে। যেমন আমি একটা কাজ করতে থাকবো, আপনি একটা কাজ করতে থাকবেন, অর্থাৎ ভবিষ্যতে কোনো কিছু চলতে থাকবে এরকমটা আমরা বোঝাই। স্ট্রাকচারটা খুব সহজ। সাবজেক্টের পরে আমরা উইল বি বা শ্যাল বি বসাবো এবং আগের মতনই ফার্স্ট পার্সনের পরে শ্যাল বি, বাকি সব পার্সনের ক্ষেত্রে উইল বি হবে। শ্যাল বি বা উইল বি বসানোর পরে আমরা মেইন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি বসাবো, অর্থাৎ আইএনজি যোগ করে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্মটার সাথে আমরা গঠন করব ভার্বটা। তারপর আমরা কি করব? এক্সটেনশন বা বাকি অংশ দেব। একটা উদাহরণ দেখো, আমি বইটি পড়তে থাকবো। তাহলে আই আছে, আই এর সাথে আমরা বলেছি শ্যাল বি ব্যবহার করব। আই শ্যাল বি রিডিং আ বুক। তাহলে আমি বইটি পড়তে থাকবো, ইংরেজি হয় কি? আই শ্যাল বি রিডিং আ বুক। এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে তৈরি করা একটি সেন্টেন্স। এখন আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে একটু ব্যবহার শিখি। সো কোনো ভার্বের কোনো কাজ সম্পূর্ণ সময় ধরে চলবে এমন বোঝাতে চাইলে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারি। যেমন আই শ্যাল বি রিডিং অল মর্নিং। আমি পুরো সকাল পড়তে থাকবো। তাহলে দেখো পুরো সময় ধরে চলতে থাকবে এমনটা বোঝাচ্ছে। ভবিষ্যতের কোনো কাজ নির্দিষ্ট বা ব্যাপক সময়ের পূর্বে আরম্ভ হয়েও চলতে থাকবে এটা বোঝালে, অর্থাৎ অনেক সময়ের আগে শুরু হয়েও পরেও চলতে থাকবে এমনটা যদি বোঝায়। যেমন দ্য মিটিং উইল বি গোয়িং অন ফর আওয়ার্স। মিটিংটা ঘন্টার পর ঘন্টা ধরে চলতে থাকবে। তাহলে দেখো অনেক সময় পূর্বে শুরু হয়ে পরেও চলতে থাকবে, ঘন্টার পর ঘন্টা চলতে থাকবে এমনটা বোঝাচ্ছি। পরিকল্পনা বা নির্ধারিত ব্যবস্থার অংশরূপে ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে বোঝালে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। যেমন শি উইল বি রিডিং লেট এভরি নাইট দিস মান্থ। সে এই মাসে প্রতি রাতে দেরি করে পড়বে। তাহলে দেখো এটাকে একটা পরিকল্পনার অংশ, তাই না? এই পরিকল্পনার অংশ হিসেবে ভবিষ্যতে একটা কাজ চলতে থাকবে বোঝালে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা ব্যবহার করছি। এখন আমরা চলে আসি ফিউচার পারফেক্ট টেন্সে। ফিউচার পারফেক্ট টেন্স অনেক সহজ। ভবিষ্যতে কোনো একটা কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে হয়ে থাকবে বা একটা কাজের পূর্বে অন্য কাজ সম্পন্ন হবে এমনটা বোঝালে যেই কাজটা আগে সম্পন্ন হবে সেটার ক্ষেত্রে আমরা ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করব। অর্থাৎ দুটো কাজের মধ্যে একটা কাজ যেটা আগে সম্পন্ন হবে ভবিষ্যতে সেটাই ফিউচার পারফেক্ট টেন্সে বসাবো। এটার স্ট্রাকচারটা খুব সহজ। প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, তারপরে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, তারপর আমরা মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3 এবং শেষে এক্সটেনশনটা বসাবো। তাহলে এটা বাংলায় কিভাবে চিনবো? করে থাকবো, গিয়ে থাকবো, এসে থাকবেন এরকম একটা অর্থ প্রকাশ করবে। আর অ্যাগেন ফার্স্ট পার্সনের পরে শ্যাল হ্যাভ বসবে আর অন্য সব পার্সনের পরে উইল হ্যাভ বসবে। সো আই গেস তুমি ফিউচার পারফেক্ট টেন্সের ব্যবহারটা আমরা শিখবো, স্ট্রাকচারটা বুঝে গেছো। সো ফিউচার পারফেক্ট টেন্স কখন কখন ব্যবহৃত হয়? যেটা আমরা শুরুতেই বলেছি, ভবিষ্যতে একটি কাজের পূর্বে অন্য কাজ সম্পন্ন হলে যে কাজটি অপেক্ষাকৃত পূর্বে হবে বা আগে হবে তার ফিউচার পারফেক্ট টেন্স হয় এবং বাকিটার ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। যেমন সে আসার পূর্বে আমি কাজটি শেষ করে থাকবো। তাহলে আমরা এখানে কি বলতে পারি? আই শ্যাল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বিফোর হি কামস অর বিফোর হি উইল কাম। তাহলে এখানে আমি সুন্দর করে শ্যাল হ্যাভ ফিনিশড বলেছি, অর্থাৎ এটা আগে শেষ হবে বলে এখানে ফিউচার পারফেক্ট ব্যবহার করেছি। তারপর আমরা বলছি কখনো ভবিষ্যতের সম্ভাবনা কিংবা অনুমান বোঝাতে চাইলে আমরা ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করি। যেমন ইউ উইল হ্যাভ রেড দ্য লেটার। তোমার চিঠিটা হয়তো তুমি পড়ে থাকবে, অর্থাৎ শেষ হয়ে যাবে তোমার পড়াটা। আবার সময় জ্ঞাপক শব্দ যেমন বাই দেন, বাই দ্যাট টাইম, বাই দ্য 10th এটসেট্রা দ্বারা ফিউচার পারফেক্ট টেন্স প্রকাশ পায়। যেমন বাই দ্য এন্ড অফ নেক্সট উইক হি উইল হ্যাভ বিন ইন লন্ডন ফর 5 years। এই সামনের সপ্তাহটা শেষ হতে হতে সে লন্ডনে 5 বছর ধরে থেকে ফেলবে। অর্থাৎ থেকে ফেলবে মানে বোঝাতে চাচ্ছি যে লন্ডনে তার থাকা হয়ে যাবে 5 বছর ধরে, এইরকম একটা অর্থ আমরা প্রকাশ করছি।
এখন আমরা চলে আসি একদম শেষ ধরনের ফিউচার টেন্সে, সেটা কি দ্য ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে আমরা বলছি যে ভবিষ্যতের কোনো কাজ কোনো নির্দিষ্ট সময় শেষ হবার পূর্ব পর্যন্ত চলতে থাকলে অথবা দুটির মধ্যে একটি কাজ ভবিষ্যতে শুরু হয়ে চলতে থাকবে এরকম বোঝালে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি, এবং অন্যটি কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তো এখানে বাংলায় আমরা করতে থাকবো, করতে থাকবা, করতে থাকবেন এরকম একটা অর্থ প্রকাশ করে, কিন্তু দেখা যায় যে ইংরেজিতে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসটাকে অনেক আলাদাভাবে বোঝাই। সো এটার স্ট্রাকচারটা কি, সাবজেক্ট, সাবজেক্টের পর আমরা শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন বসাবো, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি বসাবো এবং তারপর এক্সটেনশন বসাবো। সো এখানে উদাহরণ দেখো, আমি 2 ঘন্টা ধরে বইটি পড়তে থাকবো, যেমন আই শ্যাল হ্যাভ বিন রিডিং দ্য বুক ফর 2 আওয়ার্স, তাহলে একটা সময় ধরে আমি করতে থাকবো। আবার তুমি ফিরে না আসা পর্যন্ত আমি তোমার জন্য অপেক্ষা করতে থাকবো, তাহলে তুমি ফিরে না আসা পর্যন্ত আমরা তোমার জন্য অপেক্ষা করতে থাকবো, এটা কি হবে, উই শ্যাল হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ আনটিল ইউ কাম ব্যাক। তাহলে দেখো এখানে আমরা উই শ্যাল হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ বসিয়েছি আর আনটিল ইউ কাম ব্যাকটাতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করেছি, যেটা আমরা বললাম যে দুটো কাজের মধ্যে যেটা আমি অনেকক্ষণ ধরে করতে থাকবো সেটাতে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং অন্যটাতে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। আমরা একটু ইউজটা দেখি। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কখন ব্যবহার হয়, এটা একটা টাইম এক্সপ্রেশন প্লাস বাই এর সাথে ব্যবহার হয়, যেমন বাই দ্য এন্ড অফ দ্য নেক্সট উইক। তাহলে এই যে দেখো এন্ড অফ দ্য নেক্সট উইক হচ্ছে একটা টাইম এক্সপ্রেশন, তার আগে আমরা বাই বসিয়েছি, তাহলে বাই দ্য এন্ড অফ দ্য নেক্সট উইক হি উইল হ্যাভ লিভিং হিয়ার ফর 5 ইয়ার্স। তাহলে দেখো এই যে আমি 5 ইয়ার্সটা বলেছি এবং এখানে আমি প্রকাশ করতে পারি কিভাবে, যে সে এখানে 5 বছর ধরে থাকছে, অর্থাৎ এইটা ফিউচার পারফেক্টের সাথে অনেকটা মিলে যায়। এটা কারণ হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা আমরা অনেকখানি পড়ি কিন্তু এটার ব্যবহার আসলে খুব বেশি একটা নেই। সো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা যেভাবে ইউজ করি আমরা ফিউচার পারফেক্ট দিয়েও আসলে সেটা কাজ চালাতে পারবো। সো এখানে একটা নোট, যেটা আমরা একটু আগে বলেছি, ফার্স্ট পার্সনের পরে শ্যাল হ্যাভ বিন বসবে কিন্তু অন্য সব পার্সনের পরে উইল হ্যাভ বিন বসবে। সো বন্ধুরা, এটা ছিল আমাদের ফিউচার টেন্স নিয়ে সম্পূর্ণ আলোচনা। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা বুঝে থাকলে এখন চলো আমরা কিছুটা প্র্যাকটিস করে নিই। সো প্র্যাকটিসের কোয়েশ্চেনটাতে আমাদেরকে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তাহলে আমরা কি লিখবো, এখানে যে গ্যাপগুলো আছে এই গ্যাপগুলোতে ভার্বের সঠিক ফর্মটা আমরা বসাবো। তো শুরুতেই বলেছে বাই টুমরো হি ড্যাশ হিয়ার ফর 6 ইয়ার্স। বি নম্বরে বলেছে আই ড্যাশ দ্য ওয়ার্ক বিফোর হি কামস। সিতে বলেছি ইন আ ফিউ মিনিটস দ্য চেয়ারম্যান ড্যাশ। ডিতে বলেছি ইফ হি কামস আই ড্যাশ। তাহলে এখানে তুমি যেটা করবে, তুমি ভিডিওটা পজ করে সুন্দর করে গ্যাপে যে ওয়ার্ডটা হবে সেই ওয়ার্ডটা তোমার খাতায় লিখে ফেলো, তারপর আমি যখন উত্তরটা মিলাবো আমার সাথে উত্তরটা মিলিয়ে নিও। সো প্রথমেই কি বসবে, বাই টুমরো হি উইল হ্যাভ লিভড হিয়ার ফর 6 ইয়ার্স, তাই না? বি নম্বরে হবে I will have finished the work before he comes, বা I shall have finished the work before he comes. In a few minutes the chairman will be arriving, এবং if he comes I shall go. তাহলে চলো আমরা উত্তরগুলো একটু মিলিয়ে নিই। প্রথমটার উত্তর কি, will have been living বা will have lived। বি এর উত্তর shall have finished, সি এর উত্তর will be arriving এবং ডি এর উত্তর shall go। হোপফুলি তোমার উত্তরগুলো সঠিক হয়েছে। তো বন্ধুরা, তুমি যদি সঠিক উত্তর দিয়ে থাকো তোমাকে অনেক কংগ্রাচুলেশনস, এবং তুমি টেন্সের আগের ক্লাসগুলো না দেখে থাকলে অবশ্যই ক্লাসগুলো দেখে আসবে, সেগুলো তোমার খুব কাজে লাগবে, আই গ্যারান্টি ইউ। এই ক্লাসটা এখানেই শেষ। এর পরের ক্লাসে আমরা খুবই ইন্টারেস্টিং আরও কিছু গ্রামার টপিক পড়বো। শেষ পর্যন্ত তুমি খুব ভালো থেকো, তোমার সাথে আমার দেখা হবে পরের ক্লাসে, এবং থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ মি ইন দিস ক্লাস।